হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে গল্প হলেও সত্যি চ্যানেলে। আজকের গল্প একদম ক্লাসিক হরর, যেখানে জিনে ভর করা মানুষ এবং ওঝা সব কিছু আছে। আজকে সিনেমা 2013-য় রিলিজ একটা টার্কিশ ল্যাঙ্গুয়েজ মুভি। এর নাম ডাবে দ্য পজেশন। মুভিটা নেটফ্লিক্স এবং প্রাইম দুটোতেই আছে। এর আইএমডিবি রেটিং 6.8 আউট অফ 10 এবং রটেন টমেটোজে এর রেটিং অ্যাভেলেবল নেই। তবে চলো এবার শুরু করা যাক সিনেমার গল্প। মুভির প্লট শুরু হয় 16ই আগস্ট 1986-র কিবলেদ্রে গ্রামের কিছু ঘটনার নিউজ পেপার রিপোর্ট দেখিয়ে, যেখানে কোনো কারণবশত মানুষ পাগল, রোগগ্রস্ত এবং মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। বর্তমানে সেই ঘটনাগুলোর প্রকৃত কারণ জানার জন্য সেই সময় কিবলেদ্রে গ্রামে কর্মরত ডক্টর এরহানকে প্রশ্ন করা হচ্ছিল, যাতে জনসাধারণকে এই ঘটনাগুলোর একটা উপযুক্ত কারণ ব্যাখ্যা করা যেতে পারে। এই প্রশ্নের উত্তরে ডক্টর এরহান প্রথমে অফিসার কিবলেকে কিছুই বলতে না চাইলেও পরে এই অদ্ভুত মৃত্যুগুলোর এবং রোগের ও ডিপ্রেশনের আসল কারণ বলতে শুরু করে। ডক্টর এরহান জানান, সেই সময়ে তিনি ছাড়াও ডক্টর ইব্রু নামক একজন মহিলা সাইকিয়াট্রিস্ট ছিলেন এবং তিনি অনেক কিছু রেকর্ড এবং রিপোর্ট বানিয়েছিলেন। আর সেই অতিপ্রাকৃত ঘটনাগুলোই এই গ্রামের ধ্বংসের কারণ। এরপর শুরু হয় ডক্টর ইব্রুর প্রথম ভিডিও, যেখানে সে একজন মহিলার স্পেশাল কেস অফ সিজোফ্রেনিয়া দেখছিল। এখানে একজন মধ্যবয়সী মহিলার সাথে আরও কয়েকজন মহিলা এবং একজন ওঝা বসেছিলেন, যার নাম ফারুক আকুদ। এই ফারুকই ডক্টর ইব্রুকে ডেকে এনেছিলেন এবং ফারুকের বক্তব্য ছিল এই মহিলাকে একটা 1300 বছর পুরনো জিন পজেস করে রয়েছে। তাই ফারুক এর এক্সরসিজম করবে এবং ডক্টর ইব্রু এই পুরো এক্সরসিজমকে রেকর্ড করতে পারবে প্রমাণ হিসেবে। ফারুক যখন এই মহিলার এক্সরসিজম শুরু করেছে, তখন ওর ভেতরে থাকা শয়তান বাকি মহিলাদের গালিগালাজ করা শুরু করে। ও ফারুককে বলে ও ওকে ভয় পায় না, ফারুক ওর কিছুই করতে পারবে না। ও এমন অনেক কথা বলতে শুরু করে যেগুলো অনেকটাই সিক্রেট। ফারুক তখনই সামনে রাখা গামলাটায় একটা কাপড় চাপা দিয়ে আবার ওটা তুলে নিতেই দেখে ভেতরের মাছগুলো সব মরে গেছে এবং জলটা পুরো লাল হয়ে গেছে। ওই মহিলা তখন শরীরের সমস্ত শক্তি দিয়ে সবাইকে দূরে সরিয়ে দেয় এবং ঘর থেকে চিৎকার করে দৌড়ে নিচে পালায়। ফারুক ইব্রুকে বলে ওর পেছনে আসতে, কারণ ব্যাপারটা এখন সাংঘাতিক হয়ে গেছে। মহিলাটি নিচের একটা ঘরের অন্ধকার কোণায় লুকিয়েছিল আর ভীষণ করুণ শব্দ করে কাঁদছিল। ফারুক এসে কিছু বলতে বলতে ওকে চাদর দিয়ে ঢেকে ফেলে এবং চাদর সরাতেই ওই মহিলার মুখ থেকে রক্ত মাখানো একগুচ্ছ চুল বের করে, আর তারপরে যেন মহিলাটা স্বস্তি পায়। ফারুক এই পুরো প্রক্রিয়া শেষ করে ওখান থেকে যাওয়ার আগে ওইখানে থাকা প্রত্যেক মহিলাকে কালা জাদু এবং যে কোনো ধরনের ম্যাজিক সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকতে বলে, কারণ শেষ পর্যন্ত যে এসব দুষ্কর্ম করে তাকেও এর শিকার হতেই হয়। ডক্টর ইব্রুর কিন্তু পুরো ব্যাপারটা দেখার পরও ফারুকের উপর সেভাবে বিশ্বাস হয় না। তাই ও পরের দিনই ফারুকের পৈতৃক বাড়িতে যায় ওর সাথে কথা বলতে বা ওর ইন্টারভিউ নিতে। ডক্টর ইব্রু ফারুককে জিজ্ঞেস করে, গতকাল যেটা আপনি পারফর্ম করেছিলেন সেটা আসলে আপনারই সেট আপ করা ছিল কিনা, কারণ ইব্রু সায়েন্সে বিশ্বাস করে এবং ওর এই কাপড় চাপা দিয়ে জিন বের করে দেওয়াটা অনেকটা মঞ্চে করা নাটকের মতন লেগেছে। আর যেহেতু ফারুক নিজেই ইব্রুকে ভিডিও রেকর্ডিংয়ের জন্য ডেকেছিল, এটা হতেই পারে যে ওই মহিলাকে সে আগের থেকেই চিনত এবং এই পুরো প্রক্রিয়াই বানানো একটা নাটক। ফারুক ইব্রুকে তখন নিজের বাড়ির বেসমেন্টে ডেকে নিয়ে যায় এবং ওকে আবার সেই চুলের গুচ্ছটা দেখিয়ে বলে, এটা কোনোদিনই নাটক হতে পারে না, ওই মহিলার উপর কেউ কালা জাদু করেছিল
সেটা এই রূপে ওর ভেতরে বড় হচ্ছিল। ফারুক সেটাকে বের করে দিয়েছে, আরও কাপড় চাপা দিয়েছিল, তার একমাত্র কারণ জিন একদম অন্ধকার ছাড়া বেরোতে চায় না। ইব্রু তাতেও বিশ্বাস করে না। ও ফারুককে বলে ও একমাত্র তখনই বিশ্বাস করবে যখন ফারুক ইব্রুর চুজ করে আনা পেশেন্টকে সারাতে পারবে। এখানে ফারুকের ঘরে এবং বাইরে আমরা অনেক সিম্বল এবং আরবিকে লেখা মন্ত্র দেখতে পাই, যেগুলো ফারুক ও তার পরিবারকে জিন, ভূত, প্রেত, কুনজর, আত্মা প্রভৃতির থেকে রক্ষা করত। ইব্রু এই সমস্ত ইনক্যান্টেশনগুলো সম্পর্কেও অনেক তথ্য ফারুকের থেকে জোগাড় করে, যেগুলো ওর সাইকিয়াট্রিস্টের স্টাডিতে কাজে লাগবে। এরপর ডক্টর ইব্রু একটা কেস ফাইল ফারুকের হাতে দেয়। এই পেশেন্টের নাম ছিল কুবরা। কুবরা ইব্রুর ছোটবেলার বন্ধু এবং একদম বোনের মতোই। ইব্রু এবং কুবরা দুজনেরই বাবা খুব ভালো বন্ধু ছিলেন। একসময় এরা কিবলেড্রে গ্রামে থাকত। পরে ইব্রু শহরে চলে আসে এবং কুবরা ও তার পরিবার কিবলেড্রে গ্রামের বাইরে অন্য একটা গ্রামে চলে যায়। ফারুককে নিয়ে ইব্রু সেই মুহূর্তে গ্রামের দিকে রওনা দেয়। ড্রাইভ করতে করতে ইব্রু ফারুককে নিয়ে তার এই প্রফেশন সম্পর্কে অনেক কথাই জিজ্ঞেস করছিল। ফারুকও জানায় ও ছোটবেলা থেকেই এই কাজ করে। এর মধ্যে রাত হয়ে যায়, কিন্তু ইব্রু রাস্তা ভুল করে অন্য এলাকায় ঢুকে পড়ে। ওখানে কয়েকজন লোককে ওরা কিবলেদ্রে গ্রামে যাবে বললে তারা ওদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওরা আরেকটা অন্ধকার ক্ষেতের মতন জায়গায় দাঁড়িয়ে রেফিকাকে ফোন করে। রেফিকা ছিল কুবরার মা। রেফিকাকে যখন ইব্রু রাস্তা জিজ্ঞেস করছিল, তখন ফারুক কিছু একটা অনুভব করে এবং তারপর ফারুক ইব্রুকে বলে ওদের মুগলা অঞ্চলে ফিরে যাওয়া উচিত এবং আগামীকাল আবার আসা উচিত, কারণ এখন ওরা যেখানে দাঁড়িয়ে আছে সেটা ডিমেন, জিন এবং অশরীরীদের জন্য আদর্শ জায়গা। ঠিক তখনই ইব্রু আর ফারুক কিছু দূর থেকে এক মহিলার কান্নার শব্দ পায়। সেদিকে একটু এগিয়ে যেতেই ইব্রুকে লাল চোখওয়ালা কোনো একটা জানোয়ার অ্যাট্যাক করে, কিন্তু ওরা সেখান থেকে পালিয়ে গিয়ে গাড়িতে চলে আসে। আরও একটু কিছুটা এগিয়ে যাওয়ার পর ফারুক একটা মাঠের কাছে এসে নামাজ পড়ে এবং ওখানে খুব অদ্ভুত কিছু জিনিস আবিষ্কার করে। ফারুক যেখানে নামাজ পড়ছিল তার পাশেই ছিল একটা কবরস্থান এবং একটা পুরনো সমাধি। তার আশেপাশে অনেক গবাদি পশুর হাড় ছড়ানো ছিল এবং তার থেকে একটু এগিয়ে গিয়েই ওই হাড় দিয়ে বানানো ছিল একটা সিম্বল। এবং পাশেই একটা বড় গাছে কারুর কাপড়ের টুকরো, কারুর খেলনা, চুল, হাড়, রক্তমাখা নাড়িভুড়ি ঝুলছিল এবং গাছটায় লেখা ছিল 7175। এই গাছের কাছে আসতেই এসবের বাজে গন্ধে ইব্রুর প্রায় দম বন্ধ হয়ে যায় এবং ও সমানে কাশতে থাকে। তাই ওখানে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে ওরা আবার গাড়ি নিয়ে কিবলেদ্রে গ্রামের পথে এগোয়। ওই পথে একটু এগোতেই ওরা এক ভেড়া চালকের মুখোমুখি হয়, যে রেফিকার বাড়ি চিনত। ও ওদের রাস্তা বলে দেয়। যাই হোক, ভেড়াওয়ালার কথা অনুযায়ী ওরা কিছুক্ষণের মধ্যেই কিবলেদ্রের কাছের গ্রামে পৌঁছে যায় এবং রেফিকা আর ওর আরেক মেয়ে এজরা ওদের জন্য রাস্তার উপরে অপেক্ষা করছিল। ওরা রেফিকা আর এজরার সঙ্গে আরও একটু ভিতর দিকে গিয়ে রেফিকার বাড়িতে পৌঁছায়। রেফিকার বাড়ি ছিল বেশ পুরনো কিন্তু ভীষণ সুন্দর। রেফিকা ঘরে পৌঁছাতেই ওর ননদ ফাতিমা ইব্রু আর ফারুককে ভিডিও ক্যামেরা নিয়ে এখানে আসার জন্য কিছু খারাপ কথা শোনাতে শুরু করে আর ও রেফিকাকে ওর মেয়ের অবস্থার জন্য দায়ী বলে। রেফিকার মেয়ে কুবরা প্রায় 1 বছর ধরে সাইকিয়াট্রিক ওয়ার্ডে ভর্তি ছিল। কিছুদিন আগে ও বাড়িতে ফিরেছে। ওর কেসটা ইব্রু এবং তার সুপিরিয়র ডক্টরই দেখছিল। অনেক ট্রিটমেন্ট এবং শক থেরাপির পরেও কুবরার অবস্থার কোনো উন্নতি হয়নি। তাই ইব্রু ফারুককে এখানে নিয়ে এসেছে শেষ আশার আলো হিসেবে, কারণ মানুষের মস্তিষ্ক খুবই জটিল। যেটা ওষুধ বা থেরাপিতে সারছে না, সেটা হয়তো ফারুকের ভূত ছাড়ানোর পারফরমেন্সে সারতে পারে। সেই রাতেই খাওয়ার সময় ইজরা কুবরার বিয়ে সিডিটা চালায়,
কারণ ওর এই পজেশন বা মানসিক রোগটা সেই দিন থেকেই শুরু হয়েছিল। এদিকে আমরা ফাতিমাকে দেখি যে ঘরের বিভিন্ন জায়গায় ক্যামেরা দেখে বেশ অস্বস্তি বোধ করছিল। পর কুবরার বিয়ের সিডি চালানো হলে আমরা দেখি কুবরা সেদিনকে খুব খুশি ছিল। ঘরোয়া অনুষ্ঠান, নাচ গানের মাধ্যমে ওদের বিয়ের অনুষ্ঠান পালন হচ্ছিল। এর মধ্যেই হঠাৎ করে কুবরার চোখ মুখ পাল্টে যায় এবং ও ওর স্বামীর পাশ থেকে উঠে যায় এবং কোথা থেকে একটা ছুরি এনে সোজা ওর স্বামীর পেটে ঢুকিয়ে দেয়। ও ওর স্বামীর উপর ছুরির আঘাত করতেই থাকে এবং ডিমনিক ভয়েসে আরামাইক ল্যাঙ্গুয়েজে কিছু একটা আওড়াতে থাকে। ফারুক ভিডিও পজ করে ওই ল্যাঙ্গুয়েজ ডিকোড করে এবং জানায় ও আরামাইকে 7175 বলে চলেছে। এই ল্যাঙ্গুয়েজ জেসাস ক্রাইস্ট মরুভূমিতে এক পৌরাণিক ডেমনের সঙ্গে কথা বলার জন্য ব্যবহার করেছিল। এই ডেমন জিসাসকে সব থেকে বেশি ঘৃণা করত। ইব্রুর 7175 নাম্বারটা দেখে গ্রামের পেছনের দিকে থাকা সেই কালা জাদুর গাছটার কথা মনে পড়ে যায়। তখন এজরা জানায় বিয়ের ঠিক আগেই কোনো এক রাতে কুবরাকে ঘরে এবং তার আশেপাশে কোথাওই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন ওরা গ্রামের বাইরে ওই গাছটার সামনে কুবরাকে একটা ঘোরের মধ্যে পেয়েছিল। ফারুক সব কথা শুনে সাথে সাথেই ওদের বাড়ির বাইরেটা দেখতে চায়। বাইরে গিয়ে ফারুক একই কথা বারবার বলে চলে যে এই বাড়িতে কিছু একটা আছে। তখনই দোতলার ঘর থেকে কুবরাকে জানলার সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কুবরাকে এরপর ইব্রু আর ফারুক সবার সঙ্গে ড্রয়িং রুমে বসিয়ে বেশ কিছু প্রশ্ন করা হয়, যেমন কুবরা কেন ওর হবু স্বামী এডরালকে বিয়ের দিন খুন করেছে। উত্তরে কুবরা বলে ওর মাথার ভেতর যেন কোনো মহিলার স্বর ওকে বারবার এই কাজটা করতে বলছিল। ফারুক ওকে সেই রাতের কথাও জিজ্ঞেস করে যখন ও সেই গাছটার কাছে গেছিল। কুবরা জানায় ও সেটা ঘুমের মধ্যেই করেছিল, কিন্তু ও যখন এরম স্লিপ ওয়াক করছিল তখন ও স্বপ্নে নিজের কফিন দেখতে পায়, যেখানে কেউ ওর গলা চেপে ধরেছিল। ও চিৎকার করতে চাইছিল কিন্তু পারছিল না। এরপর স্বপ্নটা আরও অদ্ভুত হয়ে যায় যখন কুবরা বলে ও আবার এই মৃত্যুর পর জন্মও নিয়েছিল, যখন ওর মুখ বলে কিছু ছিল না, শুধু কপালে একটা চোখ ছিল। আর ফারুক বুঝে গেছিল কুবরাকে কোন জিন পজেস করেছে। কুবরার মা রেফিকা এই ঘটনার পর থেকেই কুবরাকে নিয়ে ভীষণই দুশ্চিন্তায় ছিলেন। তাই তিনি সারা ঘরে ইভিল আইয়ের সিম্বলওয়ালা চার্ম ঝুলিয়ে রেখেছিলেন। তবে ফারুক এইসব চার্ম খুলে ফেলে দেয়, কারণ ওর মতে যে একচোখওয়ালা জিনের কবলে কুবরা আছে, ওর মা তার থেকেই ওকে রক্ষা করার জন্য একচোখওয়ালা সিম্বল সারা ঘরে লাগিয়ে রেখেছে, যেটা আরও ক্ষতি করছে। এমনকি কুবরার হাতের মেহেন্দিতেও ইভিল আই আঁকা ছিল। ফারুক কুবরার কথা শুনে বুঝতে পারে ওদের এক্ষুনি কুবরার এক্সোরসিজম শুরু করতে হবে, কারণ ওরা একদিনও দেরি করলে এই জিনের ক্ষমতা আরও বাড়বে। তাই ফারুক এবার ইব্রু, এজরা, রেফিকা, ফাতিমা সবাইকে নিয়ে কুবরার ঘরে যায় আর লাইটটা অফ করে দেয়। এক্সোরসিজম শুরু হয়। ও কুবরার হাতে মন্ত্রপুত তেল দেয় এবং সেটাকে শুকতে বলে। কুবরা ওটা শুকতেই সব কিছু চেঞ্জ হয়ে যায়। প্রথমে কুবরার হাত পুড়ে যাওয়ার মতন জ্বালা করতে শুরু করে এবং তারপর ও নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফারুক কুবরাকে শান্ত করার জন্য ওর উপর কালো কাপড় ফেলে দেয় এবং সেই কাপড়ের ভেতরে হাত ঢোকালে ফারুকের হাত কেটে রক্ত দিয়ে একটা সিম্বল তৈরি হয়। ফারুক ওর কাছে থাকা একটা পুরনো বই ঘেটে দেখে এই সিম্বলের অর্থ হচ্ছে মিরর বা আয়না। তাই ও কুবরার বাড়ির লোককে দুটো বড় আয়না এনে কুবরার বিছানার দুপাশে রাখতে বলে। মাঝরাতে কুবরা পজেসড অবস্থায় বিছানায় উঠে বসে এবং আমরা দেখি কুবরার বিছানার দুপাশে যে আয়নাগুলো রাখা ছিল সেগুলোর ভেতর কুবরার প্রতিবিম্ব নিজের মতনই একদম আলাদাভাবে চলছে, যেন আয়নার ভেতরের পৃথিবীতে একটি স্বতন্ত্র কুবরা আলাদা রয়েছে।
এই সময়ে ঘরের সব জিনিসপত্র ওলটপালট হয়ে যাচ্ছিল। পরের দিন সকালে কুবরা ছাড়া সবাই ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করার সময় ইব্রুর খুব কাশি ওঠে এবং ওর মুখ থেকেও রক্তমাখা কিছু একটা বেরোয়। এই ঘটনাটা মনে রাখা খুব জরুরি, কারণ এটার লিঙ্ক সিনেমার একদম শেষে রয়েছে। যাই হোক, এই দিন রাতে ফারুক আবার আয়নার সামনে বসে অন্য প্রক্রিয়ায় জিনকে আমন্ত্রণ করে, কারণ আগের দিন সেটাই কুবরা ওর হাতে লিখে ইঙ্গিত দিয়েছিল। ফারুক এইভাবে ডাকতেই জিন সাড়া দেয় এবং ঘরের কোণায় একটা সিম্বল এঁকে দিয়ে ফারুকের প্রশ্নের উত্তর দেয়। ফারুক ওকে জিজ্ঞেস করেছিল ও কেন কুবরার পেছনে পড়েছে, এবং জিনের উত্তর অনুযায়ী ফারুক বুঝতে পারে এখানে কোনো মারণ কালা জাদু করা হয়েছে বাড়ির কোনো একটা বাথরুমে। তখনই রেফিকা ফারুককে বাইরের বাথরুমে নিয়ে যায় এবং বাথরুম ভেঙে অনেক কিছু বের করে। এর মধ্যে বিভিন্ন পশুর মাংস, হাড়, মাথার খুলি, চুল দিয়ে বাঁধা পুতুল, অনেক কালা জাদুর মন্ত্র পাওয়া যায়। কুবরার বাড়ির লোক এসব দেখে ভয়ে তটস্থ হয়ে যায় এবং ফারুক এগুলো দেখে আর ওতে লেখা মন্ত্রগুলো পড়ে বুঝতে পারে এই কালা জাদু কুবরার জন্মের আগে থেকেই করা হয়েছে। এটা করা হয়েছে ওর মা রেফিকার ভ্রূণের উপর। ওই কাগজে লেখা আছে রেফিকার সন্তান যেদিন জন্মাবে সেদিন তার পিতা মারা যাবে এবং ও ৩০ বছর বয়সে পড়লেই ওর আত্মা একটি নরকের ডিমনের বশে চলে যাবে। ঠিক সেই সময় পজেসড কুবরা এখানে চলে আসে। ওর অবস্থা আরও খারাপ হয়ে যায়। ও নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এই মুহূর্তে দাঁড়িয়েও ইব্রু ফারুককে বিশ্বাস করতে চায় না। ও কুবরাকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে। ফারুক তাও ইব্রুকে অনুরোধ করে কুবরার দ্বিতীয়বার এক্সোরসিজমের জন্য এবং ওর কাছ থেকে একটু সময় চায়। ইব্রু ফারুককে বলে কিন্তু এটাই শেষবার। এরপর কুবরাকে নিয়ে যাওয়া হয় ওদের পাশেরই গোলাবাড়িতে, যাতে একটু বেশি জায়গা পাওয়া যায়। কুবরা তখন প্রচণ্ড ভয় পাচ্ছিল। ফারুক জিজ্ঞেস করে কুবরা কি ডিমেনটাকে দেখতে পাচ্ছে। কুবরা উত্তর দেয় হ্যাঁ, ও ঠিকই ঘোড়াটার পেছনেই দাঁড়িয়ে আছে। ওর লম্বা কালো চুল। ও একটা মহিলা। ওর নাম সারে। আর সারে কুবরার আত্মা না নিয়ে কোথাও যাবে না। ফারুক সারেকে সতর্ক করে দেয়। ও বলে কুবরাকে এক্ষুনি ছেড়ে দিতে, না হলে সারেকে ও এক্ষুনি নরকের আগুনে পুড়িয়ে মারবে। কুবরার উপর তখনই সারে ভর করে এবং ফারুককে চ্যালেঞ্জ করে। ফারুক তখনই মন্ত্র বলে এবং ডেমনের চুক্তিপত্র জ্বালিয়ে দেয়। ঠিক সেই সময় কুবরার ডেমনিক ভয়েসে চিৎকার করতে শুরু করে। গোলাবাড়ির লাইটগুলো সব দপদপ করতে থাকে। সমস্ত খড়কুটো প্রচণ্ড হাওয়ায় উড়তে থাকে। ফারুক চিৎকার করে বলে ডিমেন মারা গেছে। কিছুক্ষণের মধ্যে কুবরা কালো রঙের বমি করে এবং শান্ত হয়। ইব্রু কুবরার পালস চেক করে, ও তখন স্বাভাবিক। 4 ঘন্টা আগেও ওর শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল। এখন জ্বর, বমি ভাব কোনোটাই নেই। কুবরা নিজেও বলে ও আর কোনো জিনকে ওর আশেপাশে অনুভব করতে পারছে না। ওর এখন অনেক হালকা লাগছে। এই সব কিছুই ইব্রু ওর ক্যামেরায় রেকর্ড করে রাখে, কিন্তু কোনো ঘটনাকেই বৈজ্ঞানিক সম্মতভাবে মেলাতে পারে না। ইব্রু ফারুককে জিজ্ঞেস করে কে বা কারা এরকম কালা জাদু করতে পারে বলে ফারুকের মনে হয়। ফারুক উত্তরে বলে পরিবারের কেউ, যে রেফিকা এবং তার পরিবারকে হিংসা করে। আজকাল ইন্টারনেটের দুনিয়ায় এইসব কালা জাদু করা অত্যন্ত সহজ হয়ে গেছে, কারণ এক ক্লিকেই এইসব ইনফরমেশন পাওয়া যায়। এরপর ওরা শুতে চলে যায়, কিন্তু এর বেশ কিছুক্ষণ পরেই কুবরা আবার জিনের কবলে চলে যায়। ও নিজের সেই মেহেন্দির দিনের জামাটাও পরে নেয় এবং ওর পিসি ফাতিমা সেই সময় কুবরাকে দেখতে পায় এবং কুবরা তাকে এলোপাথারি ছুরির আঘাতে নিস্তেজ করে দেয়। কুবরাকে ঘরের কোথাও পাওয়া যায় না। তখন এজরা বলে ও নিশ্চয়ই সেই উইশিং ট্রির কাছে গেছে। অ্যাম্বুলেন্স ডেকে ফাতিমাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে ওরা কুবরার খোঁজে সেই গাছের কাছে যায়। ফারুক কুবরার কাছে গেলে কোনো পুরুষালী ডেমনিক ভয়েস বলে আমার মৃত্যু নেই, আমাকে 1000 বার মারলে আমি আবার 1000 বার ফিরব। ফারুক কোনো মতে কুবরাকে গাড়িতে টেনে নিয়ে বসানোর পর ইব্রু ফারুককে একজন ফ্রড বলে
এবং ওকে ওখানেই ফেলে কুবরাকে নিয়ে সোজা হসপিটাল যায়। কিন্তু ফারুকও হাল ছাড়ার পাত্র নয়। ও সকালের দিকে রেফিকার বাড়িতে হেঁটে পৌঁছে যায়। ফাতিমাও ঠিক সেই সময় হসপিটাল থেকে বাড়িতে ফিরে এসেছিল। ফাতিমা ফারুককে জিজ্ঞেস করে ও কি জানে ওর ভাই মানে কুবরার বাবা বিলাল কিভাবে মারা গেছিল। তখন ফারুক না বলায় ফাতিমা জানায় যেদিন কুবরা জন্মায় সেদিনই ফাতিমা কুবরার বাবাকে খবর দেওয়ায় ও এসে ছোট্ট কুবরার গলাটা টিপে ধরে, শয়তানের সন্তান বলে। ফাতিমা তাই নিজে ওর ভাইকে জোরে ধাক্কা দিয়ে সরাতে যায়। এতে ও সিঁড়ি থেকে পড়ে যায় এবং ওর মুখ থেকে কালো গেঁজা বেরোচ্ছিল। তখন ও মারা যায় এবং ওর মুখে একটাই নাম ছিল সারে। ফাতিমা বলে ওর ভাই সামান্য একজন কৃষক ছিল, অথচ সে এত বড় একটা বাড়ি কিনেছে, কত জমি জায়দাদ কিনেছে। ফাতিমা ওকে অনেকবার জিজ্ঞেস করেছিল এত টাকা ও কোথায় পাচ্ছে, কিন্তু কোনো উত্তরই বিলাল করেনি। ফারুক ফাতিমাকে জিজ্ঞেস করে এই কিবলেদ্রে গ্রাম সম্পর্কে সবথেকে বেশি ইনফরমেশন ওকে কে দিতে পারবে। ফাতিমা তখন ইলিয়াস বলে একজন লোকের নাম বলে। ফারুক আরও একটা জিনিসের কথা ওর মাথা থেকে বের করতে পারছিল না, সেটা ছিল ওই নাম্বারটা 7175। কোনো এক এক্সপার্টকে ও ফোন করে এবং জানতে পারে 1600 দশকে আধা মুসলিম ও আধা খ্রিস্টান একটি কাল্ট গ্রুপ এই নাম্বারটা ব্যবহার করত। কিন্তু তার পেছনে কারণ কি ছিল সেটা সেই এক্সপার্ট জানতো না। তাই ফারুক রাতে আবার উইশিং ট্রির কাছে যায়। তখন ওখানে অনেক সাপ এসেছিল। ফারুক সেখান থেকে কিছু একটা সংগ্রহ করে এবং ইব্রুর সঙ্গে ইলিয়াসের কাছে যায়। ইলিয়াস থাকতো সেই কিবলেদ্রে গ্রামের ভেতরে। লোককথা অনুযায়ী আগে এখানে অনেক মানুষ বাস করত, কিন্তু এখন পুরোটাই জিনের কবলে। শুধুমাত্র ইলিয়াস নামক এই ব্যক্তি এখানে বাস করে। প্রায় 1 ঘন্টা ধরে প্রত্যেকটা পরিত্যক্ত ঘর খোঁজার পর ফারুক আর ইব্রু ইলিয়াসের ঘর খুঁজে পায়। আর এই ইলিয়াসই ছিল সেই ভেড়া চালক। ইলিয়াস বলে 24 বছর আগে দুজন লোকের কুকর্মের জন্য এই কিবলেদ্রে গ্রাম আজ পুরো ফাঁকা হয়ে গেছে। সেই দুজন লোক হলো বিলাল ডুরান মানে কুবরার বাবা এবং রেমজি কারাদুমান মানে ইব্রুর বাবা। 24 বছর আগে এই দুজন কোনো গুপ্তধন খোঁজার জন্য একটি ফিমেল জিন সারের সাহায্য নেয়। এই সারের কৃপায় ওরা গুপ্তধন খুঁজে পেয়ে যায়। এরপর ওরা দুজনে সারেকে হোস্ট বডি সমেত ওই উইশিং ট্রির নিচে মেরে পুঁতে দিয়ে মুক্তি পেতে চায়। কিন্তু সারে যে গোষ্ঠীর জিন ছিল সেই গোষ্ঠী এসে এই পুরো গ্রাম তছনছ করে দেয়। রোগ, বিকৃত বাচ্চার জন্ম, পশুদের মড়ক লেগে যায়। শুধুমাত্র বিলাল আর রেমজির পরিবার অনেক টাকার মালিক হয়েছিল বলে কিবলেদ্রের বাইরে চলে যেতে পারে এবং বেঁচে যায়। তবে সময়ের চাকা এবং অভিশাপ ওদের পেছন ছাড়ে না। বিলাল এবং রেমজি দুজনেই মারা যায়। কুবরাকে সারে বশও করে ফেলেছে এবং ইব্রুকেও টেনে এনেছে এই গ্রামে, কারণ এবার ইব্রুর পালা। ফারুক এবং ইব্রু জিজ্ঞেস করে গ্রামের সবাই যখন পালিয়ে গেছে তাহলে ইলিয়াস এখানে এতদিন থাকলো কি করে এবং ওর কাছে এই সব কিছুর তথ্যই বা কিভাবে এলো। উত্তরে ইলিয়াস বলে এই কথা ওর স্ত্রী জ্যারেলিয়াস ওকে বলেছে, কারণ ও কোনো মানুষ নয়, ও একজন জিন। সঙ্গে সঙ্গে ফারুক জিজ্ঞেস করে তাহলে জ্যারেলিয়াস ওদের সাহায্য করবে কিনা সারেকে হারাতে। তখনই আবার লাইটস ফ্লিকার করতে শুরু করে এবং ওই আলো অন্ধকারের মধ্যে ফারুক জ্যারেলিয়াস এবং জ্যারেলিয়াসের সন্তান দুজনকেই দেখে ভয়ে কুঁকড়ে যায়। ইলিয়াস ওদের দুজনকেই চলে যেতে বলে, কারণ জ্যারেলিয়াস নিজেও জুজুলা গোষ্ঠীকে ভয় পায়। ওরা ওদের ক্ষতি করতে পারে, কারণ ইলিয়াস ইব্রুকে ওদের ঘরে ঢুকতে দিয়েছে। ফারুক এই গোষ্ঠীর একজনকে মেরেও ফেলেছে, তাই ওরাও এদের শত্রু। ফারুক আবার প্রশ্ন করে কিন্তু সারে কুবরার ক্ষতি করছিল বলেই তো সারেকে মারতে বাধ্য হয়েছে। কিন্তু ইলিয়াস জানায় ওটা সারে ছিল না, কারণ সারেকে উইশিং ট্রির নিচে পুঁতে দেওয়া হয়েছিল। এরপর ওরা ইলিয়াসের বাড়ি থেকে পালায় এবং দেখে রাস্তা থেকে ওদের গাড়ি অবধি সবকিছুতে রক্তমাখা হাতের ছাপ।
এই সময় ইব্রু প্রায় পাগলের মতন করতে থাকে। ফারুক কোনো মতে ওকে নিয়ে উইশিং ট্রির কাছে যায়, কারণ বইয়ে লেখা আছে কোনো নিষ্পাপ জিনকে মারলে যে অভিশাপের সৃষ্টি হয় সেটা শুধুমাত্র ওই জিনের হোস্ট বডিকে পবিত্র কাপড়ে জড়িয়ে সঠিক জায়গায় কবর দিলেই মুক্তি পাওয়া সম্ভব। সেইভাবে ফারুক উইশিং ট্রির মাটি খুঁড়ে একটা বড় পাত্র বের করে এবং সেটাকে সঠিকভাবে কবর দেয়। ও এরপর সে সমাধিস্থলে গিয়ে সারের অন্যায় হত্যার ক্ষমা চায় এবং কুবরাকে এবার ছেড়ে দিতে বলে। তখনই শত শত বিকট আওয়াজ ওঠে সমাধিস্থলে এবং সবকিছু একেবারে শান্ত হয়ে যায়। ওরা দুজনে রেফিকার বাড়ি ফিরে আসে। এবার আমাদেরও মনে হয় সব অভিশাপ শেষ হয়ে গেছে, কিন্তু তখনই রেফিকা এবং এজরা বলে ইলিয়াস ফোন করেছিল এবং সে ফারুককে এক্ষুনি তার কাছে যেতে বলেছে, নইলে কুবরা মারা যাবে। ওরা ইব্রুকেও ফারুকের সাথে যেতে দেয় না, কারণ ওরা চায় ইব্রু একজন ডাক্তার হিসাবে কুবরার কাছে থাকুক আর ওকে সাহায্য করুক। ফারুক তাই একাই ইব্রুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে ইব্রু সকাল থেকেই গায়ে কিছু একটা ফুটছিল, তাই ওর অন্তর্বাস চেঞ্জ করতে গিয়ে দেখে ওখানে কেউ একটা কালা জাদুর পেপার ঢুকিয়ে দিয়েছে, যেখানে কুবরা আর ইব্রু দুজনেরই ছবি আছে এবং একটি পিশাচও আঁকা আছে। ওখানে আরামাইকে অনেক কিছু লেখা আছে যেটা ইব্রু বুঝতে পারে না, কিন্তু ওর এবার মারাত্মক ভয় করে। রাস্তায় যেতে যেতে ফারুককে সেই এক্সপার্ট হিদায়াত ফোন করে এবং বলে ওকে একটা ছবি পাঠিয়েছে যেখানে 7175 কোড নিয়ে একটা তথ্য দেওয়া আছে। ফারুক ছবি খুললে দেখে ওখানে যীশু খ্রিস্টের ক্রুসিফিকেশনের একটা পেন্টিং আছে। হিদায়াত ফারুককে 7175-এর আরাবিক ভার্সন পেপারে লিখতে বলে, যেটা ল্যাটিন ভাষায় এসে দাঁড়ায় ভিভো। ভিভো কথার অর্থ হলো আমি বেঁচে আছি। আসলে 2000 সাল আগে এই আধা মুসলিম ও আধা খ্রিস্টান গোষ্ঠী বিশ্বাস করত না যে যীশু খ্রিস্টকে ক্রুসিফিকেশনের মাধ্যমে মারা হয়েছে। তারা এই ভিভো কথাটা ব্যবহার করত এটা বোঝানোর জন্য যে ক্রুসিফিকেশনের পরেও যিশু বেঁচে আছে এবং থাকবে। তাই ওর কেসে সারের টুম্ব মানে ওই উইশিং ট্রির ওপর লেখা 7175 কোডের মানেও সারে মারা যায়নি। সারেকে যখন কবর দেওয়া হয়েছিল তখন সারে বেঁচে ছিল সেই হোস্ট বডির মধ্যেই, আর এই সারেকে মুক্তি দিয়ে ফারুক সেই অভিশাপকে আরও তীব্র করে দিয়েছে। ঠিক সেই সময় আমরা ইলিয়াসকে রক্তাক্ত অবস্থায় দেখতে পাই। ইলিয়াস ফারুককে বলে ও অনেক দেরি করে ফেলেছে, ওর ইব্রুকে ওই বাড়িতে একা ছেড়ে আসা উচিত হয়নি। জুজুলু গোষ্ঠীর জিনরা জারেলিয়াসকে মেরে ফেলেছে। এই সমস্ত কিছু রেফিকা এবং ইজরা সেট আপ করা একটা নাটক। ওরা চায় কুবরার বদলে ইব্রুর শরীর দখল করুক সারে, এবং ইলিয়াসকেও ঠিক সেই সময় জিনরা টেনে নেয় এবং সব থেকে ভয়ঙ্কর মুখগুলো আমরা এখানেই দেখি। তখনই রেফিকার বাড়িতে দেখা যায় কুবরার ঘর রক্তাক্ত এবং একটা বিশাল আকার সাপ এক পাশে পড়ে আছে। ইব্রু কুবরার কাছে যাওয়ার চেষ্টা করলে কুবরার মুখ দেখেও চিৎকার করে বেরিয়ে আসে। তখনই রেফিকা এবং এজরা ইব্রুকে অ্যাট্যাক করে। এদিকে ফারুক গাড়ি ছুটিয়ে রেফিকার বাড়ি পৌঁছালে দেখে নিচের ঘরে ফাতিমা সেই সাপের কবলে মারা গেছে, আর উপরে কুবরার রক্তাক্ত বিছানা আর সেই কাগজ। ফারুক বুঝে যায় ওরা ইব্রু আর কুবরা দুজনকেই সেই অভিশপ্ত গাছটার কাছে নিয়ে গেছে, যাতে সারে কুবরাকে ছেড়ে ইব্রুর শরীর দখল করতে পারে। ফারুক তাই সেখানেই ছুটে যায়। ও রাস্তায় অনেক জিনের মুখোমুখি হয়। এরম ভয় ফারুক আগে কখনো পায়নি। জিনগুলো ফারুককে টেনে একটা শুকনো কুয়োয় ফেলে দেয় এবং রেফিকা আর এজরা ওর গায়ে বড় বড় পাথর ফেলে ওকে শেষ করে দেয়। ইব্রুর জ্ঞান ফিরলে ও রেফিকাকে জিজ্ঞেস করে ও কেন ওর সাথে এরম করছে, ও কি ক্ষতি করেছে ওদের। উত্তরে রেফিকা জানায় ও নয়, তবে ওর বাবা রেমজি ওদের অনেক ক্ষতি করেছে। টাকার পেছনে ছোটা এবং সারেকে ডাকবার প্ল্যানও রেমজিরই ছিল। কুবরাকেও রেমজি টার্গেট করে রেখেছিল সারের হোস্ট বডি হিসাবে, কিন্তু অনেক হয়েছে। ওদের যত যন্ত্রণা সহ্য করার ছিল সেটা এবার শেষ।
ইব্রু শহরে থেকে যে জীবন তৈরি করেছে সেটার অধিকার এজরা আর কুবরার। তাই ইব্রু এবার ওর আত্মাকে সমর্পণ করবে সারের কাছে। এই বলে রেফিকা ও এজরা ইব্রুকে জ্যান্ত কবর দিয়ে দেয়। ইব্রু চিৎকার করে, হাত পা ছোড়ে, কিন্তু এতে শুধু তাড়াতাড়ি ওর প্রাণবায়ু শেষ হয়। কিছুক্ষণের মধ্যেই ওখানে কিছু বড় বড় সাপ ঢুকে পড়ে এবং ইব্রু ওখানেই শেষ হয়ে যায়। আর মুভিও এখানেই শেষ হয়। তবে এরপরেও আরও কিছু সত্য লুকিয়ে আছে। জানা যায় যে পরে ফারুককে গ্রামের লোকেরা কুয়ো থেকে উদ্ধার করেছিল এবং ও বেঁচে গেছিল, তবে মাথায় চোটের কারণে অনেক কিছু ভুলে গেছে। এদিকে রেফিকা, এজরা ও কুবরা এদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি এবং এই ঘটনার এক রাত আগেই ওদের বাড়ি ও জমি জায়গা সবকিছুই ওরা বিক্রি করে দিয়েছিল। ইব্রুর মৃত্যু নিয়ে লোকাল অথরিটি কোনো রিপোর্ট লেখেনি এবং ওর মা বা ইউনিভার্সিটিও এই নিয়ে কোনোভাবেই কোনো কথা বলতে রাজি নয়। ব্যাস, তবে এই ছিল আজকের গল্প। নতুন কোনো সিনেমার গল্প নিয়ে আবার ফিরে আসব খুব তাড়াতাড়ি। আজকের গল্প যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। কমেন্ট সেকশনে তোমরা যদি কোনো সিনেমার গল্প শুনতে বা শোনাতে চাও তবে সেটাও রেকমেন্ড করো। ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।